হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত 1টা। শিফট কমপ্লিট করার পরে আমি ভিডিও বানাতে বসে গেছি শুধুমাত্র তোমাদের জন্য। হ্যালো বন্ধুরা, আমি শ্রেয়া পোদ্দার আবারও আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি নার্সিং এর ব্যাপারে কিছু ইম্পর্টেন্স টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে। এর আগেও আমি বেশ কিছু ভিডিও বানিয়েছিলাম, তো আমার সেই ভিডিওগুলো দেখে মনে হয়েছিল যে তোমাদের মধ্যে হয়তো কিছু কিছু কনফিউশনস থাকতে পারে। তাই আজকে ফুল ডিটেলসে আমি আলোচনা করব, যাতে সমস্ত যত কনফিউশনস আছে যাতে সবকিছু মিটে যায়। প্রথম যে কোশ্চেন হচ্ছে, কটা নার্সিং রয়েছে, অর্থাৎ নার্সিং এর কটা ভাগ রয়েছে। দেখো, টাইপস অফ নার্সিং এর ক্ষেত্রে বিভিন্ন রকমের নার্সিং রয়েছে। তো আজকে আমরা পুরো ডিটেলসে যেহেতু আলোচনা করব, তাহলে সেক্ষেত্রে বলি নার্সিং এর বিভিন্ন ভাগ রয়েছে, তার মধ্যে 3টে ভাগ মোস্টলি ইম্পর্টেন্ট একটা পার্ট। কি কি? এক হচ্ছে এএনএম নার্সিং, সেকেন্ড হচ্ছে জিএনএম নার্সিং, থার্ড হচ্ছে বিএসসি নার্সিং। তো আমরা একসাথে জানবো না, আমরা পার্ট ওয়াইজ জানবো। অর্থাৎ ফার্স্টে আমি বলে দিচ্ছি এএনএম নার্সিং এর ক্ষেত্রে এএনএম নার্সিং কি, অর্থাৎ এএনএম নার্সিং এর ফুল ফর্ম কি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি, কি কি করলে এএনএম নার্সিং হওয়া যায়, এর স্কোপ কি কি রয়েছে, এগুলোর ব্যাপারে আমি প্রথমে আলোচনা করব। তারপরে আমরা ধীরে ধীরে ভিডিওতে জিএনএম নার্সিং জানবো, তারপরে আমরা শেষে বিএসসি নার্সিং জানবো। তার সঙ্গে সঙ্গে আমরা পোস্ট বেসিকও জানবো, তবে পোস্ট বেসিকটা আফটার জিএনএম এর পরে হয়, তো সেটার ব্যাপারে পরে বলবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আর দেরি না করে। এএনএম নার্সিং এ আমি প্রথমে চলে আসছি। এএনএম নার্সিং নিয়ে যে টপিকগুলো আলোচনা করব সেটা হচ্ছে, প্রথমে ফুল ফর্ম কি, অক্সিলারি নার্স মিডওয়াইফ। সেকেন্ড হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি রয়েছে। দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমেই যেটা আমাকে বলতেই হয় সেটা হচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র ফিমেলদের জন্য, অর্থাৎ মেলরা কিন্তু এখানে পারবে না। মানে ফিমেলরাই শুধুমাত্র এএনএম নার্সিং হিসাবে নিজেকে প্রফেশনালি তৈরি করতে পারবে। তার উপরে কি, মার্কস এর ক্ষেত্রে আমি বলবো যে মিনিমাম 50% তোমাকে এইচএস এ থাকতে হবে, আর রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 45%। অনেকের এটা প্রশ্ন হতে পারে, তাহলে কি কি সাবজেক্ট নিয়ে আমি এইচএস টা কমপ্লিট করব। দেখো, সেক্ষেত্রে আমি বলবো যে আর্টস বা হচ্ছে সায়েন্স বা কমার্স বা ভোকেশনাল সাবজেক্ট, এটা কোনো ম্যাটার করে না। ঠিক আছে, তো এই জিনিসটা দেখা হয় না। তুমি এইচএস টা কমপ্লিট করো, এইচএস কমপ্লিটে এবার 50% তুমি নর্মাল অ্যান্ড রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 45% তুমি যদি পাও, তাহলে তুমি অ্যাজ এএনএম নার্স হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারো। স্কোপের ক্ষেত্রে আমি যদি বলি, সেক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট নার্স হিসাবে তুমি কিন্তু এএনএম এ কাজ করতে পারো। এছাড়াও রেজিস্ট্রেশন প্রসেস, অর্থাৎ তুমি দেখবে যে লাইসেন্স মিলে রেজিস্ট্রেশন নাম্বার পেতে হবে, যার ফলে তুমি কোনো একটা নার্সিং হোমে কাজ করার জন্য পার্মানেন্টলি তুমি নিতে পারবে, অর্থাৎ তুমি সেই কাজটা করতে পারবে, তাই না? সেক্ষেত্রে আমি বলবো যে এএনএমরা কিন্তু খুব তাড়াতাড়ি রেজিস্ট্রেশন পেয়ে যায় জিএনএম এবং বিএসসির তুলনায়। অনেক ক্ষেত্রে এটাও হয় যে এএনএমরা কাজ করতে থাকে, কাজ করা শুরু করে দেয়, দেন তারপরে হচ্ছে রেজিস্ট্রেশনটা পায়। জিএনএম বিএসসির ক্ষেত্রেও হয়ে থাকে, তবে কিন্তু একটা কথা বলবো যে এএনএম এর ক্ষেত্রে রেজিস্ট্রেশনটা অনেক তাড়াতাড়ি পাওয়া যায়। ঠিক আছে, এরপরে আরো একটা বিষয়, তাহলে কোন এক্সামের মাধ্যমে আমাকে অ্যাজ এএনএম নার্স তুমি নিজেকে প্রতিষ্ঠা করতে পারো। দেখো, ডাব্লিউপি, জিম, এএনএম অ্যান্ড জিএনএম নার্সিং, এই এক্সামটা, এই এন্ট্রান্স এক্সামটা তোমাকে দিতে হবে অ্যাজ এ এএনএম নার্স হিসাবে নিজেকে তোমাকে প্রতিষ্ঠা করার জন্য। এরপরে আমরা চলে এলাম কিসে, জিএনএম নার্সিং এ, অর্থাৎ এএনএম নার্সিং কমপ্লিট, এবার জিএনএম নার্সিং। জিএনএম নার্সিং ক্ষেত্রে জিএনএম নার্সিং এর ফুল ফর্ম কি, তাহলে আমরা এবার জেনে নিই। জিএনএম নার্সিং এর ফুল ফর্ম হচ্ছে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। এবারে হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। দেখো, এএনএম এর ক্ষেত্রে তোমাদেরকে তো আগেই বললাম, জিএনএম এর ক্ষেত্রে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা হচ্ছে মিনিমাম 50% তোমাকে এইচএস এ থাকতে হবে। এক্ষেত্রে আর্টস বা সায়েন্স এটা অতটা ম্যান্ডেটরি নয়, তুমি যে কোনো ব্যাকগ্রাউন্ডেরই হতে পারো, কিন্তু 50% থাকতে হবে। এক্ষেত্রে একটা জিনিস বলার, যে এএনএমটা যেরকম হচ্ছে যে মেলরা করতে পারছিল না, জিএনএমটা কিন্তু মেল এবং ফিমেল উভয়ই করতে পারে। এবং আরো একটা বিষয়, সেটা হচ্ছে কোন এন্ট্রান্সের মাধ্যমে হবে। এন্ট্রান্সের ক্ষেত্রে সেম, ডাব্লিউবিজি, এএনএম অ্যান্ড জিএনএম যে এন্ট্রান্স এক্সামটা হয় বর্তমানে, সেই এক্সামের মাধ্যমে কিন্তু অ্যাজ এ জিএনএম নার্স হিসাবে তোমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো। এছাড়া হচ্ছে যে জিএনএম নার্সিং এর যে কোর্স ডিউরেশন, সেটা হচ্ছে 3 বছরের। এটা একটা ডিপ্লোমা কোর্স, 3 বছর কমপ্লিট হবে, ইন্টার্নশিপ হবে এবং
তারপরে তুমি চাইলে জিএনএম নার্স হিসাবে, স্টাফ নার্স হিসাবে তোমরা নর্মালি কাজ করবে। অর্থাৎ তোমাদের নর্মালি কাজ করার জন্য স্টাফ নার্স হিসাবে তোমাদের যে একটা সিট থাকবে, বা সিএইচও হতে পারো, তোমরা অ্যাজ এ জিএনএম নার্স হিসাবে তোমরা সেখানে কাজ করতে পারো। জিএনএম নার্সের রেজিস্ট্রেশন প্রসেসটা কি কি দেখো। জিএনএম নার্সের রেজিস্ট্রেশন প্রসেস একটু তুলনামূলক ওখানে সময় লাগে, ধরো 3 থেকে 4 মাস মিনিমাম সময় লাগে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে রেজিস্ট্রেশন নাম্বারটা হাতে পাওয়ার জন্য। এন্ড দেন তুমি চাইলে কোনো হসপিটালে যুক্ত হতে পারো। বিএসসি নার্সিং এবার আমরা চলে আসি। বিএসসি নার্সিং এর ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং। অর্থাৎ এটা একটা গ্রাজুয়েশন কোর্স, যেমনি নর্মালি আমরা কলেজে গ্রাজুয়েশন কমপ্লিট করি, ঠিক সেই রকম ভাবে এক্ষেত্রে নার্সিং প্রফেশনে তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করবে। 4 বছরের কোর্স, তারপর ইন্টার্নশিপ হবে, দেন তুমি রেজিস্ট্রেশন নাম্বারটা হাতে পাবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে তোমাকে একটা কথা বলে রাখি, এক্ষেত্রে কিন্তু সায়েন্সটা ম্যান্ডেটরি। মেল ফিমেল যে কেউ করতে পারে, বাট সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতেই হবে, ঠিক আছে। আর ইংলিশটা তো ম্যান্ডেটারি, তোমরা বুঝতেই পারছো যে যেহেতু মেডিকেল বেশিরভাগটা আমি হচ্ছে ইংলিশে, তো সেই কারণের জন্য অ্যাজ এ তুমি যখন গ্র্যাজুয়েট নার্স হয়ে যাবে তখন সেক্ষেত্রে ইংলিশটা ম্যান্ডেটারি। স্কোপিং এর ক্ষেত্রে যদি আমরা বলি যে কি কি স্কোপ রয়েছে, সেক্ষেত্রে তোমরা বলবো যে তুমি টিচিং প্রফেশনে যেতে পারো, স্টাফ নার্স হিসেবে কাজ করতে পারো। এছাড়াও সেন্ট্রালে বিভিন্ন এক্সাম গুলো রয়েছে, সেখানে অ্যাজ এ নার্সিং অফিসারও তুমি কাজ করতে পারো। এন্ট্রান্স অর্থাৎ কিভাবে তুমি বিএসসি নার্সিং হবে, সেই ক্ষেত্রে তোমাদেরকে বলবো যে জেনপাস ইউজি যে এক্সামটা রয়েছে, সেই এক্সামের মাধ্যমে তুমি কি করতে পারো, তুমি অ্যাজ এ বিএসসি নার্সিং নিয়ে তুমি জয়েন করতে পারো, অর্থাৎ অ্যাডমিশন নিতে পারো অ্যাজ এ বিএসসি নার্স হিসাবে, অর্থাৎ স্টুডেন্ট নার্স হিসাবে, ঠিক আছে। এরপর তোমাদেরকে বলবো যে এজ গ্রুপ, এজ হচ্ছে 17 থেকে 35 বছর বয়স অব্দি। 17 থেকে 35 বছর বয়সের মধ্যে যদি তোমার বয়স হয়, সেক্ষেত্রে তুমি বিএসসি স্টুডেন্ট নার্স হিসাবে নিজেকে অ্যাডমিশন নিতে পারো। অবশ্যই তোমাকে কি করতে হবে, এন্ট্রান্স এক্সাম দিতে হবে, কাউন্সিলিং এ যেতে হবে, ভালো র্যাঙ্ক করতে হবে, এই ব্যাপারগুলো কিন্তু তোমাকে দেখতে হবে, এবং প্লাস একটা ভালো কলেজ চুজ করতে হবে। যত ভালো কলেজ চুজ করতে পারবে তত আরো ভালোভাবে বেটারলি জিনিসটা শিখতে পারবে। লাস্ট কি বলেছিলাম, পোস্ট বেসিক নার্সিং এর ক্ষেত্রে পোস্ট বেসিক নার্সিং বললাম যে কি, যে এটা অতটা ম্যান্ডেটরি নয়, ওই প্রথম যে 3টে আমি নার্সিং এর ব্যাপারে বললাম সেটা বেশি ম্যান্ডেটরি। যাই হোক, পোস্ট বেসিক নার্সিং হচ্ছে যখন জিএনএম নার্সিং কমপ্লিট করলে তারপরে তোমাকে কিছুটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। এক্সপিরিয়েন্স গ্যাদার করার পরে তুমি কি করতে পারো, তুমি চাইলে বিএসসি কমপ্লিট করতে পারো। কারণ অনেক ক্ষেত্রে কি হয়, অনেক ক্ষেত্রে যে আর্টস এর ব্যাকগ্রাউন্ড থাকে, তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে না, তো ডাইরেক্ট বিএসসি নার্সিংটা পাওয়া যায় না। তো তখন তুমি জিএনএম নার্সিং কমপ্লিট করলে, এবার তোমার টিচিং প্রফেশনে যাওয়ার ইচ্ছে, দেন তারপর তুমি 3 বছর একটু এক্সপিরিয়েন্স নিয়ে নিলে, এক্সপিরিয়েন্স নেওয়ার পরে তুমি বিএসসি নার্সিং এর জন্য অ্যাজ এ তুমি পোস্ট বিএসসি করার জন্য অ্যাপ্লাই করতে পারো, এবং সেখানে একটা এক্সাম হয়, সেই ব্যাপারে তোমাদেরকে পরবর্তী ভিডিওতে অবশ্যই জানাবো। দেন তুমি তারপরে বিএসসি নার্সিং করে টিচিং লাইনে চলে যেতে পারো। তো এই ক্ষেত্রে তোমাদের কাছে সমস্ত অপশনসই খোলা থাকে। হ্যাঁ, টাইমটা একটু লাগবে, এক্সপিরিয়েন্সের টাইমটা একটু লাগবে, বাট অবশ্যই রাস্তা খোলা আছে, তোমরা যেতে পারবে। প্রথমেই কিছু মিথস কি, যে ফিমেল এবং মেল দুজনেই কাজ করতে পারবে তো অ্যাজ এ নার্স হিসেবে? হ্যাঁ, অবশ্যই পারবে, কেন পারবে না। যখন দেখো, মেল নার্সের ক্ষেত্রে নিড অবশ্যই রয়েছে, কারণ নার্সিং প্রফেশনের ক্ষেত্রে যারা পেশেন্ট হন, মানে যারা পেশেন্ট হন, ওনারা তো আসেন। এবার নর্মালি ফিমেল নার্স সাথে সাথে যদি মেল নার্স থাকে, তো অনেকেই কি হয়, যারা মেল পেশেন্ট হন, ওনারা চান যে কোনো মেল নার্সই তাকে হেল্প করুক। তো সেক্ষেত্রে অবশ্যই মেল নার্সটা যদি থাকে, সেক্ষেত্রে ভালো না, এই প্রফেশনটা কেন খারাপ হবে? তো সেই জন্য মেল নার্স ঠিক ফিমেল নার্সের মতোই ইম্পর্টেন্স রয়েছে মেল নার্সের। ওকে, তো মেল নার্স এবং ফিমেল নার্স দুটোই এক্সিস্ট করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমে। ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন কলেজ রয়েছে যেখানে তুমি ছেলে হলেও মেল নার্সিং এ জয়েন করতে পারো। হ্যাঁ, এন্ট্রান্স এক্সামটা তোমাকে দিতে হবে। তো চলো, আজকে তো সবকিছু ক্লিয়ারলি বলে দিলাম, ফুল ডিটেলস বলে দিলাম। তবুও যদি কোনো ডাউট থেকে থাকে বা মনের মধ্যে যদি কোনো কোশ্চেন থেকে থাকে, তাহলে কমেন্ট করে দাও, এবং ঝটপট আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটা আছে, সেই সাবস্ক্রাইব বাটনটাকে একটু প্রেস করে দাও এবং সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলটাকে, যার ফলে যা যা ভ্যাকেন্সি রয়েছে বা আদার্স নার্সিং রিলেটেড বিভিন্ন ভিডিও, বিভিন্ন মেডিসিনের বিভিন্ন ডিজিজের সমস্ত কিছু, সমস্ত ডিটেলস, সিলেবাস কিরকম রয়েছে, সবকিছু তোমাদেরকে আমি জানাবো, এবং তোমাদেরকে পুরোপুরি প্রপারলি যতটা পারবো, আমার পক্ষে যতটা সম্ভব হবে তোমাদেরকে গাইড করব। তো গাইডটা নেওয়ার জন্য তো অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করতে হবে না, যাতে প্রথম যখন ভিডিওটা আপলোড করব সবার আগে তোমার কাছে চলে যায়। তো ঝটপট লাইক করে দাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটাকে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা। তোমাদের
তোমাদের জন্য আমি একটা নার্সিং রিলেটেড পিডিএফ তৈরি করেছি, যার মধ্যে তোমরা নার্সিং এর সমস্ত ইনফরমেশন গুলো পিডিএফটির মধ্যেই পেয়ে যাবে। তাই এই পিডিএফটা ডাউনলোড যদি করতে চাও, ডাউনলোড করার জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা গিয়ে এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। এবং ডাউনলোড করার ফলে তোমরা যখন ইচ্ছে, যখন প্রয়োজন হবে, ঠিক তখনই তোমরা পিডিএফটি ওপেন করে তার ডিটেলস গুলো দেখে সেটাকে ব্যবহার করতে পারবে।